নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তানি জাহাজ যেভাবে বাংলাদেশে নোঙর হচ্ছে, দুবার, গতবারও একবার নোঙর হয়েছে গত মাসে, এ মাসেও বোধহয় একটা জাহাজ 2-3 দিনের মধ্যে এসে পৌঁছাচ্ছে এবং ভারতীয় এজেন্সির কাছে কিছু একটা খবর হয়তো পৌঁছেছে। কারণ এখন শুধু নয়, এখন 4টে দেশের গোয়েন্দা সংস্থা একসঙ্গে কাজ করছে এই মায়ানমার ভারত প্রসঙ্গ নিয়ে। এই 4টে ইউরোপে যেমন 5 আইস রয়েছে, ভারতে তেমন মানে এশিয়াতে তেমনি 4টে দেশ মিলে 4 আইস টাইপের একটা সংগঠন করেছে। সেটা হচ্ছে আনঅফিসিয়ালি, এখনো অফিসিয়ালি হয়নি। এক হচ্ছে গিয়ে ইসরায়েলের মোসাদ, 2 হচ্ছে ভারতের র, 3 হচ্ছে রাশিয়ার কেজিবি এবং 4 হচ্ছে চীনের MSS মিলিটারি সিক্রেট সার্ভিস। এই 3টে বিষয়ে তো আপনারা জানেন, কেজিবির কাজ আপনারা জানেন, রয়ের কাজ আপনারা জানেন, আর মোসাদের কাজও আপনারা জানেন। MSS খুব একটা সামনে আসতো না। বেশ কিছুদিন ধরে এই MSS মিলিটারি সিক্রেট সার্ভিস চায়নার, এখন সামনে এসছে, যারা সিক্রেটলি সমস্ত খবর রাখে। ধরুন চায়নায় আপনি পা দিলেন, পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওপরে কিন্তু MSS এর একটা নজরদারি শুরু হয়ে গেল। এতটাই MSS মানে গভীরভাবে তাদের দেশকে এবং বাইরে থেকে আগত মানুষদের ওপরেতে এতটাই নজর রাখে এবং বহির্বিশ্বের ওপরেও তাদের নজর কিন্তু কড়া। পরিবর্তিত পরিস্থিতিতে এই 4টে এজেন্সি একসঙ্গে কাজ করছে। মোসাদের সঙ্গে তো র আগেই কাজ করত। 99-এ যখন পাকিস্তান হামলা করেছিল, সে সময় কিন্তু মোসাদ আমাদের অনেক সাহায্য করেছিল, রকে। কেজিবিও সেই সময় করেছিল। কিন্তু চায়নার সঙ্গে এই প্রথম এই ভারতের সঙ্গে কনফ্লিক্টটা শেষ হয়ে যাওয়ার পর চায়না এই যোগ দিয়েছে। কারণ চায়নারও স্বার্থ রয়েছে। চায়না মায়ানমারে চায়নার সঙ্গে যে গন্ডগোলটা চলছে, চায়না সেটা নিয়ে কিন্তু খুব মানে এর সতর্ক হয়ে রয়েছে যে নতুন করে কিছু না হয়। কারণ চায়নার ওখানে অনেক বিলিয়ন ডলার কিন্তু ওখানে প্রায় $3.5 বিলিয়ন, 3.59 এরকম একটা কিছু হবে, ওখানে বিনিয়োগ করা আছে। সেই বিনিয়োগটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য ভারতের কাছে অনুরোধ করেছে। ভারত বলে ঠিক আছে, আমি আরাকান আর্মির সঙ্গে আমি কথাবার্তা বলবো। এখন এই যে খবরটা, যেটা কিছু একটা পাওয়া গেছে, তার পরিপ্রেক্ষিতে আজ খুব শিগগির হয়তো যে কোনো একটা জাহাজ বিশাখাপত্তনম থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে, দিয়ে আন্তর্জাতিক জলসীমার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে এবং পাকিস্তানি মুভমেন্ট এবং বাংলাদেশি মুভমেন্ট নজর করার জন্য। এরপরে যদি কোনো পাকিস্তানি জাহাজ ঢুকতে চায়, তাহলে পরে তাকে যেন আটকানো যায়, সেরকম একটা ব্যবস্থাপনা ভাবতে শুরু করেছে। কারণ গোয়েন্দাদের কাছে খবর এসছে, মোসাদ মারফত একটা খবর এসছে যে প্রচুর অস্ত্রশস্ত্র বাংলাদেশে ঢুকছে, আধুনিক অস্ত্র প্রচুর। এর জন্য বাংলাদেশ সরকার $60 মিলিয়ন, ডক্টর ইউনূসের সরকার $60 মিলিয়ন পাকিস্তানকে গোপনে দিয়েছে। কোথাও থেকে বোধহয় $100 মিলিয়ন বোধহয় পেয়েছিলেন। সেই $100 মিলিয়ন মধ্যে $60 মিলিয়ন এই অস্ত্রশস্ত্র কেনার জন্য পাকিস্তানকে দেওয়া হয়েছে। এখন এত অস্ত্র বাংলাদেশের লাগছে কেন, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে যে এত অস্ত্র নিয়ে বাংলাদেশ করবে এটা কি? হঠাৎ এত অস্ত্রের চাহিদা হয়ে গেল কেন? এত গুলি, এত বন্দুক চাহিদা হয়ে গেল কেন? দ্বিতীয় হচ্ছে, আমাদের যশোরের কাছাকাছি একটি জায়গায় ভিডিও ফুটেজ চারদিকে লিক করে গেছে। সেটা হচ্ছে
কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে উর্দুতে বক্তৃতা হচ্ছে এবং পাশে বেশ কয়েকজন গানম্যান, একজন দুজন দেখা যাচ্ছে, তারা আধুনিক অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং যে বক্তৃতা হচ্ছে সেটা হচ্ছে উর্দুতে। কথা হচ্ছে যে বাংলাদেশে উর্দুতে থেকেও কথা বলে না, তাহলে এই যে উর্দুতে যারা কথা বলছে তারা এলো কোথা থেকে? পাকিস্তান থেকে এসছে। পাকিস্তানের ইতিহাস ভালো করে ভারতের জানা আছে, ফলে ভারত এখন একদম পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গিয়েছে যে নিজের সুরক্ষাটা নিজের বুঝে নিতে হবে। গতকালকে আরাকান আর্মির 3 জন কমান্ডার কাল দিল্লিতে এসে পৌঁছেছেন। তার গতকাল রাতে তাদের এখানে একটা বৈঠক হয়েছে তাদের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, এবং NSA ডক্টর অজিত দোভাল। এই 3 জনের একটা বৈঠক, এই 2 জনে ছিলেন ওই বৈঠকে। ওই বৈঠকে কি কথাবার্তা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, তবে এটা খবর পাওয়া গেছে খুব শিগগির আরাকান আর্মি খুব শিগগির হয়তো বাংলাদেশের নাফ নদী পেরিয়ে টেকনাফে পা রাখবে। এবং আরাকান আর্মির কাছে পুরো খবর আছে এবং ভারতও খবর দিয়ে দিয়েছে যে টেকনাফ ওই অঞ্চলে পুরোটায় ওইখানে যে সমস্ত বসতি রয়েছে সেই সমস্ত বসতিতে যে সমস্ত বস্তিগুলো তো আশ্রয় যেখানে দেওয়া হয়েছে সেখানে পুরো রোহিঙ্গা রয়েছে। আর রোহিঙ্গা হচ্ছে আরাকান আর্মির 1 নম্বর শত্রু। আর বাংলাদেশের জামাত রোহিঙ্গাদের সঙ্গে মিলে এই যত চট্টগ্রামে গিয়ে যত কাতলে আম যত করছে সব হচ্ছে এই রোহিঙ্গাদের দিয়ে, আর জামাত দিয়ে এগুলো করছে। ফলে এখন রোহিঙ্গাদের ওই খুঁজতে এখন ওই আরাকানে বাহিনী এখন পা রাখবে নাফ নদী পেরিয়ে টেকনাফে। এবার টেকনাফ থেকে ধীরে 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 হয়তো অন্যত্র যাওয়ার তাদের প্ল্যান আছে, কোথায় আমি জানি না। তবে এ কথা খুব একটা অস্বীকার করা যায় না যে আরাকান আর্মি একটা হচ্ছে বিদ্রোহী সংগঠন। এই বিদ্রোহী সংগঠনের ওপরে কিন্তু কারোর কোন রকম নিয়ন্ত্রণ নেই। সারা দেশে বিদ্রোহী সংগঠন রয়েছে, এমনকি রাশিয়ার মধ্যেও রয়েছে, আমেরিকাতেও রয়েছে, ইউরোপেও রয়েছে বিদ্রোহী সংগঠন। এই বিদ্রোহী সংগঠনকে কারা ঠিক করবে? এতে তো কোনো অফিসিয়ালে নেই। তাই বিদ্রোহী সংগঠনকে আটকানো খুব মুশকিল। এবং আরাকান আর্মি যদি চায়, সেক্ষেত্রে খুঁজতে খুঁজতে তারা কিন্তু অনেক দূর এগোতে পারে। শুধু টেকনাফ চট্টগ্রাম নয়, এগিয়ে আরো কিছু অঞ্চলে কিন্তু ডাইনে বাঁয়ে 2টো জেলা আছে। 2টো জেলা আপনারা বুঝতেই পাচ্ছেন, 2টো জেলার দিকে কিন্তু তারা ভাগ হয়ে আক্রমণ করতে পারে খোঁজার জন্য। এবার খুঁজতে খুঁজতে যদি ভেতরে ঢুকে গিয়ে তারপরে দখল করে নিল সেটা আলাদা কথা, সেটা এখন আমাদের হাতে কিছু নেই, আমরা জানি না। তবে আরাকান আর্মির সঙ্গে গতকালকে কথা হয়ে গিয়েছে এবং আরাকান আর্মি ফিরে গিয়ে তারা তাদের মতো ব্যবস্থা নেবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ কি সত্যি সত্যি যুদ্ধ চায়? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। বাংলাদেশ যদি যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের কিন্তু অস্তিত্ব সংকটে পড়ে যাবে। বাংলাদেশ আর একটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হবে। এই যারা এই সমস্ত করছে তারা কিন্তু পার পাবে না, আর সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু দুঃখে কষ্টে দুর্ভিক্ষে দারিদ্রে তারা কিন্তু মন্বন্তরের দিকে যাবেন, এ তো নিশ্চিত। কারণ এর পরে আমার মনে হয় না ভারত আর কোনো খাবার দাবার পাঠাবে। আমি সকালবেলা একটা পোস্ট করেছি বলতে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি উল্লেখ করেছি দেখি রয়টার্সের খবর দিয়ে যে পাকিস্তানকে আবার স্যাংশন লাগিয়েছে আমেরিকা। গতকালকে সেই খবরটা রাত্রিবেলা রয়টার্স ব্রেক করেছে। সেই রয়টার্সের খবর থেকে আমি সকালবেলা তৈরি করি এই খবরটা আমি করে দিয়েছি যে মিসাইল প্রোগ্রাম
যেটা লঞ্চ করেছে পাকিস্তান, এই মিসাইল প্রোগ্রাম লঞ্চ করাতে আমেরিকা খুব ক্ষেপে গেছে। আর দ্বিতীয় হচ্ছে যে এই যে পরমাণু অস্ত্র আর মিসাইল কেনা নিয়ে নেওয়া নিয়ে এই যে বাংলাদেশ হুঙ্কার ছাড়ছে না, সেই হুঙ্কারটা মোদিজি বাইডেনের কানে পৌঁছে দিয়েছেন এবং ট্রাম্পের সঙ্গেও কথা হয়েছে এবং তারপর তড়িঘড়ি এই স্যাংশনটা লাগানো হলো। যদিও এটাকে একেবারে দুঃখজনক বলে জানিয়েছে পাকিস্তান, যে ভারত তো এখানে পাশে রাষ্ট্র, ভারত তো লম্বা লম্বা মিসাইল চাচ্ছে, 8,000 কিলোমিটার, 6,000 কিলোমিটার, 5,000 কিলোমিটার এই সমস্ত সুপারসনিক মিসাইল ছাড়ছে, তখন তো আপনারা কিছু বলেননি। এ প্রসঙ্গে ম্যাথু মিলার একটা কথাও বলেননি। ম্যাথু মিলার শুধু বলে দিয়েছেন যে এখন থেকে কড়া স্যাংশন চাপানো হলো পাকিস্তানের উপরে। পাকিস্তান কোনো রকম মিসাইল নিয়ে কাজ করতে পারবে না, পরমাণু নিয়ে কাজ করতে পারবে না এবং কোথাও সরবরাহ করতে পারবে না। সকালবেলা যারা আমার এটা দেখেননি ভিডিওটা, তারা দেখে নিলে ওখানে রয়টার্সের পূর্ণাঙ্গ রিপোর্ট সহ আমি ভিডিওটা করে দিয়েছি। ভিডিওতে দয়া করে সার্চ করে একবার দেখে নেবেন যারা সময় পাননি, এই অনুরোধ আমার রইল। দ্বিতীয় হচ্ছে পাকিস্তানকে তো ভারত তো ইতিহাস পাকিস্তানের তো খুব খারাপ, তা পাকিস্তানের উস্কানিতে এখন ডক্টর ইউনূসের বাংলাদেশ যদি এই জিনিসটা করে, তাহলে কতিপয় মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের যে কি কঠিন হাল হবে সেটাই হচ্ছে কিন্তু মহা মুশকিলের ব্যাপার। এবার আরাকান আর্মি যদি একবার ঢুকে যায় নাফ নদী পেরিয়ে টেকনাফে যদি পা রাখে, তখন এই আপনাদের বাংলাদেশি যারা সেনাবাহিনী আছে তারা কতটা ওই দুর্ধর্ষ বাহিনীর সামনে দাঁড়াতে পারবে সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ এদের হাতেও কিন্তু অত্যাধুনিক প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে এবং আরাকান বাহিনীর সৈন্য কত, সঠিক সংখ্যা কত, সেটা কিন্তু কেউ জানে না আর ওরা প্রকাশও করে না। আরাকান আর্মি শুধু এটুকু বলেছে যে আমরা যে অঞ্চলটা অধিকার করেছি সেই অঞ্চলে আমরা 20-30 হাজার ফোর্স রেখে বাকিটা নিয়ে আমরা কিন্তু ওই দিকে যাব এবং লড়াইটা করতে করতে আমরা চট্টগ্রামের দিকে যাব। আর একটা দল ভিন্ন মুখে তারা রোহিঙ্গাদের খুঁজতে বেরোবে, আশেপাশের সমস্ত জেলাগুলোতে রোহিঙ্গা পেলে আমরা ধরে নিয়ে যাব, তাদের ওখানে আমাদের দেশে গিয়ে তাদের যা ব্যবস্থা করার আমরা সেখানে করব। এখানে আমরা কোনো রকম রক্ত ঝরাবো না, এটুকু আমরা কথা দিতে পারি। কারণ ভারত অনুরোধ করেছে যে বাংলাদেশের মাটিতে কোনো রক্ত যাতে না ঝরে সেই ব্যবস্থা দেখবেন। এইটা এখন কতদূর কি হয় সেটা বলা যাচ্ছে না। তবে আমি বরাবর বলছিলাম না, আরাকান আর্মি নাফ নদী পেরোয়নি, নাফ নদী কিন্তু এবার পেরোবে। হয়তো সামনের সপ্তাহে হয়তো দেখবেন হঠাৎ রাত্রিবেলা নাফ নদী পেরিয়ে টেকনাফ ধরে ফেলেছে, টেকনাফ ধরে এবার এগোতে শুরু করবে। তখন আপনাদের যে সেনাবাহিনী আছে তারা কতটা সক্ষম এইবার তার পরিচয় পাওয়া যাবে। কারণ কখনো তো যুদ্ধ করেনি, এবার সত্যিকারের যুদ্ধটা কি সেটা যখন পরিচয় পাবে না, তখন কিন্তু আসল চেহারা বাহিনীর বেরিয়ে যাবে। আদৌ তারা লড়তে সক্ষম কি লড়তে সক্ষম নয়। শান্তি বাহিনীতে কাজ করা এক জিনিস, আর যুদ্ধক্ষেত্রে লড়াই করা কিন্তু আর এক জিনিস। সেটা হচ্ছে একটা কঠিন বাস্তব। সেটা যাই হোক, যখন দেখবে পাশের সহকর্মীর লাশ টপাটপ ডাইনামায় পড়ে যাচ্ছে, তখন কতটা নার্ভ শক্ত থাকে সেটাই হচ্ছে দেখার, যে পিঠ টান দেবো নাকি সামনে দাঁড়িয়ে আমি গুলির বুকে বন্দুকের সামনে আমি লড়াই করে যাব। সেই নার্ভ টেস্টটা এবার বাংলাদেশ আর্মির হবে। দেখা যাক এবার কোথায় গিয়ে ব্যাপারটা দাঁড়ায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।